লায়লা বেগমকে এই মুহূর্তে এখানে আশা করেনি কায়েস। গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটানোর জন্য লায়লা বেগমের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। গায়ে শার্ট জড়িয়ে লায়লা বেগমের কাছে এসে গলা চেপে ধরে হুঙ্কার ছাড়ে, এখানে এসে ভালো করো নাই ভাবি। তোমার স্থান মোল্লাবাড়ি। তোমার সাম্রাজ্য ছাইরা এখানে মৃত্যু টেনে নিয়ে আসছে। মরণকে ভয় করি না কায়েস। গতবারও এই মায়ারে বাঁচাইছিলাম, এবারও বাঁচাইতেই আসছে। এর আগে কায়েস থরথর করে কাঁপছে। লায়লা বেগমের গলা আরো শক্ত করে দেয়ালে চেপে ধরে বলে, কালসাপ, তাহলে তুমি ছিলা ভাবি। তাহলে তো সব ঘটনাও জানতে। লায়লা বেগম বড় বড় নিঃশ্বাস ফেলতে চেষ্টা করছে, কিন্তু সে একজন পুরুষের সামনে ব্যর্থ। এক সময় কায়েস লায়লা বেগমকে জমিনে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, কি কি জানো বলো। আর জানলেই কি, তুমি আমার কিছুই ক্ষতি করতে পারবে না। তোমার আগেও এক মাগি আমার পর্দা ফাঁস করতে চাইছিল। ওই যে রুস্তমের বউ, শরীর মেলাইয়া দিত। শেষে আমার মনে উঠে যাবার পর হুমকি দিতে শুরু করে। তাই তারে পাঠাইয়া দিছি জমের বাড়ি। তোমাকেও পাঠাবো। তার আগে শুনি তুমি কি কি জানো। ঘৃণায় লায়লা বেগম মুখ ফিরিয়ে নেয়। জমিনে ছেঁচড়ে ছেঁচড়ে ফিসাতে থাকে সে। অতি কষ্টে মুখ নিঃসৃত কথা শোনা যায়। আমি সব জানি। এত বছরের পুরনো কথা ভুলি নাই। তুমি প্রতি রাতে রুনারে খামরায় ঔষধ খাওয়ানোর মায়াডারে ধর্ষণ করতে। তুমি জানতে এই মায়া সজাগ থাকাকালীন তোমার কাছে নিজেকে সঁপে দিবে না। লায়লা বেগমের কথা শুনে কায়েস হাসতে থাকে। মাথায় বুকে হাত বুলিয়ে সরল ভাষায় বলে, আজ পর্যন্ত রুনার হাত ছাড়া কিছুই ছুঁয়ে দেখি নাই ভাবি। তবে একবার রুনারে পাইছিলাম। তোমার দেখা সেই পুরুষ আমি ছিলাম না, তোমার প্রাণপ্রিয় স্বামী ছিল। বড় ভাইজানের মৃত্যুর পর ভাই চাইছিল রুনাকে বিয়ে করতে, কিন্তু আব্বা আমার সাথে বিয়ে দেয়। আমার বেপরোয়া চলাচল নাকি আব্বার কাছে ভালো লাগে নাই। তাই বিয়ের প্রথম দিনই শর্ত দেয়, পরনারীর প্রতি লোভ লালসা কমিয়েই যেন রুনার কাছে আসি। আমিও ভালো মানুষ সাজার চেষ্টা করি। সারাদিন রুনার সামনে ভালো, আর রাতের আধারে অন্য নারীর শরীর ভক্ষণ। ফিরোজ ভাই এই সুযোগ কাজে লাগায়। প্রতিদিন পানির সাথে কামনার ঔষধ দিয়া রুনাকে কাবু করে নিজে ফুর্তি করত। আমি যেদিন টের পাইয়া যাই, সেদিন প্রথম রুনার কাছে যাই। সেদিনই তুমি আমায় দেখে ফেলো। তারপরের দিনা রুনা বাড়ি থেকে চলে গেছে। কই গেছে জানতে এত বছর ভালো মানুষ সেজেছিলাম। আজ অবশেষে রুনাকে পেলাম। লায়লা বেগম বাকরুদ্ধ অবস্থায় জমিনে পড়ে আছে। স্বামীর করা জঘন্য রকম কাজে সে স্তম্ভিত। এমন সংবাদ শোনার চেয়ে মৃত্যু শ্রেয় ছিল তার কাছে। সে কাঁপা স্বরে শুধায়, তুমি মিথ্যে কথা বলেছো কায়েস ভাই। কায়েস নির্লজ্জের মতো উত্তর দেয়, মিথ্যা বললে এত বছর ভালো মানুষের আড়ালে এই সুন্দর রূপ লুকিয়ে রাখতে পারতাম না। তুমি জানতে ভাই কাজের কারণে বাহির থেকে, কিন্তু তুমি এটা জানতে ভাই আমার ঘরে আমার পরিবর্তে খাটে ঘুমিয়ে থাকতো। আর আমি রাতে অন্যান্য নারীর শরীরের স্বাদ নিতাম। একবার তো তোমার কাছেও। লায়লা বেগম কায়েসের কথা শেষ হতে দেয়নি। কোমরে গুজে রাখা ছুরি ঢুকিয়ে দেয় কায়েসের পেটে। একবার দুইবার নয়, যতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছে যে কায়েসের জীবন শেষ, ততবার ছুরিকাঘাত করেছে সে। আকস্মিক আক্রমণে কায়েস প্রস্তুত ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে চোখের সামনে ঝাপসা হয়ে আসছে তার। পেটে হাত চেপে বলতে থাকে, আমাকে বাঁচাও ভাবি। রুনাকে না পাইলে আমার আত্মাও শান্তি পাবে না। কায়েসের মুখে থুতু ফেলে বলে, সরি। তোরা তো শান্তি না পাক। বীজের বাপকে মারার সময় হাত কাঁপে নাই কায়েস? রস্তমের সাথে যে তুই ছিলি আমি জানি। আবারও পিয়াসের বাপরে তুই ফাঁসাবি, তা হতে দিব না। তোর কাম খতম। লায়লা বেগমের হিংস্র রূপে সহকারী লোকজনও ভয়ে পালিয়ে যায়। পাশের ঘরের চেয়ারের সাথে ফিরোজকে বাঁধা অবস্থায় দেখে লায়লা বেগমের চোখ ভরে আসে। মানুষটা যেমনই হোক, সে তাকে ভালোবাসে। স্বামীর ভালোবাসা পেতে সে দুনিয়ার সাথেও লড়াই করতে পারে। ফিরোজের এক হাত কাঁধে ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় লায়লা বেগম। এবার সে দক্ষতার সাথে রুনাকে ফাঁসিয়ে গেল। পুরো বাড়ির ভেতরে রুনা ছাড়া আর কেউ নাই। এতক্ষণে কায়েসও শেষ, কিন্তু লায়লা বেগম জানে না, অপরাধীরা অপরাধ করার পর কিছু না কিছু ভুল করেই থাকে।
অতি চালাক লায়লা বেগম ছুরি সেখানেই ফেলে রেখে এসেছে, তা কি সে জানে? শাওনের সাথে অন্তিক পশ্চিমের জঙ্গলের বাড়িতে প্রবেশ করে। এক ঘর পেরিয়ে কায়েসের বীভৎস অবস্থা দেখে চোখ বন্ধ করে নেয় সে। অন্তিক শাওনদের উদ্দেশ্যে বলে, দুনিয়াতে তুমি যেই পাপ করবে তার কর্মফল দুনিয়াতেই ভোগ করে তোমার মৃত্যু হবে। ভেবেছিলাম এত বছরের পুরনো মূল আসামিকে হাতে নাতে ধরবো, কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেছিস? অপরাধী আগেই তার শাস্তি পেয়ে গেছে, কিন্তু আফসোস হচ্ছে এই লোকটাকে আইনি সাজা দিতে পারলাম না। চোখের সামনে তার পাপকর্মের শাস্তি দেখলে শান্তি পেতাম রে। অন্তিকের হঠাৎই রুনার কথা স্মরণে আসে। শাওনের দিকে তাকাতেই সেও অন্তিকের চোখের ভাষা বুঝে নেয়। দুজন দৌড়ে অন্যান্য ঘরে রুনাকে খুঁজতে থাকে। অবশেষে রুনাকে খাটে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে অন্তিকে বিচলিত হয়ে পড়ে। হাত পায়ের বাঁধন খুলে মায়ের হাতে গালে নিজের হাত রেখে ডাকতে থাকে। রুনার হুঁশ না আসাতে শাওন বলতে শুরু করে, চাচির কিচ্ছু হবে না। আমাদের এক্ষুনি হাসপাতালের উদ্দেশ্যে বের হতে হবে অন্তিম, নয়তো খারাপ কিছু হয়ে যাবে। অন্তিক আর দেরি করে না, মাকে পাজা কোলে তুলে বাড়ি থেকে বের হয়ে আসে। শাওন অফিসারদের বলে বাড়ির প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আসতে বলে। হয়তো অপরাধের খোঁজেই তার এই নির্দেশনা। রুস্তমকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য ৩০৪ নম্বর রুমে আনা হয়েছে। নিস্তেজ শরীরে রুস্তম চেয়ারে বসে। নির্বিকার দৃষ্টি তার, হাহাকার করছে বুকখানা। স্ত্রীর মৃত্যু নিঃস্ব করে দিয়েছে একেবারে তাকে। শাওন ও তার কর্মীরা জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই রুমটাকে রিমান্ড রুমও বলা হয়। রুস্তমের চেয়ারের পাশের টেবিলে ব্লেড, হাতুড়ি, লং নোজ প্লেয়ার্স, কাটিং প্লেয়ার্স সহ আরও যন্ত্রপাতি রাখা আছে। লবণ ও মরিচ রাখা আছে একপাশে। শাওন আজ অন্তিককেও ডেকেছে। তার মনে হচ্ছে আজ রুস্তম সব স্বীকার করবে। কিছু সত্য অন্যের মুখে নয়, অপরাধের মুখ থেকে শোনা উত্তম। শাওন আরেকটা চেয়ার নিয়ে রুস্তমের মুখোমুখি বসে। নরম স্বরে জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করে। দেখ রুস্তম, তোর মালিকেরও খুন হয়েছে, কে করেছে জানি না। তোর স্ত্রীর জন্য আফসোস হচ্ছে ঠিকই, কিন্তু আসল অপরাধী কে জানিস? রুস্তম মাথা না বোধক ইশারা করে। সে জানে না, জানলে হয়তো 14 শিকল ভেঙে তাকে শাস্তি দিতে চলে যেত। শাওন আবারও বলা শুরু করে, তুই কি চাস না আসল অপরাধীকে তা জানতে? যদি চেয়ে থাকিস তাহলে আমার প্রশ্নের যথাযথ উত্তর দিতে হবে। আজ সব কমো, আপনি কি জিগাইবেন বকন? শাওন নড়ে চড়ে বসে পুনরায় বলতে শুরু করে, নাজিম উদ্দিনের মৃত্যুর সময়ের ঘটনা পুরোপুরি জানতে চাই। আমরা কিন্তু তোর হাতের ছাপ পেয়েছি সেখানে। তুই যে সেখানে ছিলি না এটা বলতে পারবি না। সারা ঘরে পিনপতন নীরবতা। অন্তিক সিসিটিভির ঘরে বসে সমস্ত কথা শুনতে পারছে। তার শরীর কাঁপছে। প্রিয় মানুষের মৃত্যুর বর্ণনা না জানি কত ভয়ঙ্কর হবে। রুস্তমের নতজন চোখ জমিনে নিবদ্ধ। মনে মনে কথা সাজিয়ে নিচ্ছে যেন। এক সময় মুখ খোলে রুস্তম। বর্ণনা করতে থাকে সেই বিভৎস রজনীর পাপিয়সী মুহূর্তগুলো। একদিনের লাইগা আমার শহরে আইতে কইছিল ওস্তাদ। রাতের আধারে মুখ গামছা পেঁচাইয়া মোল্লাবাড়ির দরজায় দাঁড়াতে কইছিল ওস্তাদ, কিন্তু কাম কি কয় নাই। দরজা খুলে দিতে সরাসরি দাদার ঘরে নিয়ে যায় আমারে। দরজার শব্দে দাদার ঘুম ভেঙে যায়। দাদা কে কয়া চিৎকার করলে ওস্তাদ দাদার মুখ চেপে ধরে আমারে 2 পা চেপে ধরতে কয়। আমি তাই করি। ওস্তাদ তখন গলায় গামছা পেঁচাতে থাকে, চোখ মুখো গামছা দিয়া মুখের উপর বালিশ চাপা দেয় রে। বুড়া মানুষ, জোয়ানগর শক্তির কাছে পারে নাই, মরে যায়। হাত পা সাইরা দিলে বালিশ গামছা সব সরাইয়া নেয় ওস্তাদ। দাদাকে সেই অবস্থায় রেখা আমরা দরজা চাপাইয়া আয়া পড়ি। ওই রাইতেই আমি আবার কামের জায়গায় আয়া পড়ি। ওস্তাদ কইছিল আমার কামে উনি খুশি হইছেন, আমার বউরে দেখা রাখবেন, কিন্তু আমার বউ তো ভালা রইল না, আমারে রাইখা কই গেল? শাওন খুব মনোযোগ সহকারে কথাগুলো শোনে। গম্ভীর স্বরে আবারও প্রশ্ন করে, তুই কি মোল্লা বাড়িতে ওই রাতেই প্রথম গিয়েছিলি? রুস্তম মাথা না বোধক ইশারা করে বলে,
না, আগেও গেছি। তখন আমি যুবক, শরীরের রক্ত টকবগে, যৌবনের উত্তাপ রক্তে। একদিন দোকানে ওস্তাদের বউরে দেখা আফসোস করছিলাম, তখন বড় ওস্তাদ শুনে ফেলে, আমারে লোভ দেখায় আর কয় তারে ঘুমের আর উত্তেজনার ওষুধ আইনা দিলে আমারেও সুযোগ দিবে। ওষুধ আইনা দিলে মাঝে মাঝে আমারে রাইতে মোল্লাবাড়িতে ঢুকতে দিত বড় ওস্তাদ। এবার রুস্তমের নাক বরাবর ঘুষি পড়ে। শাওন রাগে রিরি করে কাঁপছে। রুস্তম জমিনে লুটিয়ে পড়ে শাওন তাকে বসিয়ে আরো কয়েকটা চড় থাপ্পড় দিয়ে গালিগালাজ করতে থাকে। পুনরায় রুস্তমকে চেয়ারে বসিয়ে বলে, আরে কি জিনিস এই দুই ভাইয়ের ব্যাপারে? দুইটাই হারামি, এক নাম্বার কুত্তার বাচ্চা। বড় ভাই ঘরের ছোট ভাইয়ের বউয়ে লগে খারাপ করতো, আর ছোট ভাই বাইরে পতিতালয়ে মায়া খুঁজতো। তুই যে তোর থেকে বয়সী মহিলার সাথে খারাপ আচরণ করতি, সে কি বুঝতে পারতো না? জানি না, কিন্তু শেষের দিন দেখা মনে হয়েছিল নেশার বদলে ভাবির চোখে মৃত্যু চাওয়ার বেশি আসছিল। আমি ভয়ে পড়ে আর যাই নাই। শাওন সহকারী অফিসারদের চোখের ইশারা করে ৩০৪ নম্বর রুম থেকে বের হয়ে আসে। পেছন থেকে রুস্তমের গগনবিদারী আত্মচিৎকার ভেসে আসছে। বারান্দার চেয়ারে অন্তিক মুখে হাত রেখে বসে আছে। শাওন বন্ধুর পাশে বসতেই হাত সরিয়ে নেয় অন্তিক। চোখজোড়া তার লাল বর্ণ ধারণ করেছে। অনুনয়ের সহিত বন্ধুর উদ্দেশ্যে বলে, একটাবার অনুমতি দে শাওন, ওই জানোয়ারটাকে আমি নিজ হাতে শাস্তি দিতে চাই। শাওন বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলে, পৃথিবীতে যে শাস্তি পেয়েছে তাতে সে অর্ধমৃত। বাকি শাস্তি না হয় উপরওয়ালা তাকে দেবে। আরও দুইজন অপরাধী যে আমাদের চোখের সামনে ঘুরছে, তাদেরও তো শাস্তি দিতে হবে। চল বন্ধু, ভেঙে পড়িস না। চাচি ও ভাবি তোর অপেক্ষায় আছে। অন্তিক কোনো কথা না বলে হাঁটা শুরু করে। মোল্লাবাড়ি মানুষ ভর্তি থাকলেও থমথমে পরিবেশ। নাজমা বেগম সকালে এসে পৌঁছেছেন। রুনার মাথার কাছে তিনি বসে আছেন। মিষ্টি উসখুস করছে। তার দৃষ্টি দরজার দিকে। অন্তিকের ব্যাপারে আজকাল তার খুব চিন্তা হয়। মানুষটা কেমন জানি ভয় হয়ে গেছে। মিষ্টির সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না, সারাক্ষণ ছটফট করে, বাইরেই সময় কাটায়। মণি মা ও বাবাকে উদ্ধার করতে গিয়ে মণি মাকেই নিয়ে এসেছে, কিন্তু বাবা কোথায়? বাবাকে কি খুঁজে পায়নি? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মিষ্টির মাথায়, যার উত্তর একমাত্র অন্তিকের কাছেই আছে। রুনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সকালে হসপিটাল থেকে ডিসচার্জ করে অন্তিক ও শাওন বাসায় শিফট করে কাজে চলে যায়। মিষ্টি খাবার নাড়াচাড়া করে ভাবছিল, রুনা সকাল থেকে অনাহারে। মিষ্টি হাজারবার জোর করেও খাওয়াতে পারেনি। নাজমা বেগম বিছানায় রুনার পাশে বসেই তাজমির। মিষ্টি খাবার হাতে রুনাকে ডাকতে ডাকতে থাকে। একটু খেয়ে নাও মণিমা। তোমার ছেলে বাড়ি এসে তোমাকে না খাওয়া অবস্থায় দেখলে আমাকে খুব পেটাবে। তুমি এটাই চাইছো, তাই না? রুনা মলিন হেসে মিষ্টির হাত থেকে খাবার খেয়ে নেয়। সে জানে মেয়েটা এবার ৮-৬ বেঁধে এসেছে, তাকে খাবার না খাইয়ে চুপ হবে না। এর জন্য দুনিয়ার যত অযাচিত কথা আছে সব রুনার কানেও ঢুকাবে। খাবার চিবোচ্ছে রুনা। দুর্বল স্বরে প্রশ্ন করে, তোকে অন্তিক মেরেছে বুঝি? মিষ্টি পিটপিট দৃষ্টিতে চেয়ে চক্ষু বুলায়। উসকে বলে, কেন বিশ্বাস হচ্ছে না বুঝি? আরও কত কিছু করে জানলে তো গার্ড বেঁধে ছেলেকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবে। কি বলবে না? আচ্ছা আগে বল তো শুনি। তোমার ছেলে একটা পূর্ণ পাগল। রাত বিরাতে আমাকে বলে ওই কাঁঠাল গাছের ডালে বসে থাকো। আমি যদি বলি যাবো না, তো গলায় ছুরি বসিয়ে দেবে বলে ভয় দেখায়। মিষ্টির সুলসুতা কথার তালে রুনা হাসতে হাসতে খাবার শেষ করে। মিষ্টি হাঁপ ছেড়ে বাঁচে। তার মনি মা খেয়েছে, তাতেই সে খুশি। ওষুধ এগিয়ে দেওয়ার সময়ও দেখতে পায় না রুনা হাসছে। মিষ্টি বিরক্ত হয়ে বলল, এত হাস্য কেন? পাগলের বাচ্চা পাগল যে মানুষ বলে তা সচক্ষে দেখলাম। তুমি পাগল, তোমার ছেলেও তাই পাগল হয়েছে। নাজমা বেগম এতক্ষণ হাসি চাপিয়ে রেখেছিল। মিষ্টির জিজ্ঞাসাবাদে রুনার সাথে তিনিও হাসতে শুরু করেন।
মিষ্টি মুখ ফুলিয়ে বসে তাদের হাসি দেখতে থাকে। অবশ্য মনে মনে সে খুবই খুশি তার মণিমার মুখে হাসি ফুটিয়ে। দুজনের হাসির সাথে পুরুষালীর হাসিও শুনতে পায় সে। একটু বাহিরে আসবে বউ? অন্তিকের মুখনিসৃত বাণী বোমা বিস্ফোরণের মতো মিষ্টির মনে আঘাত করল যেন। মুহূর্তেই কক্ষ জুড়ে পিনপতন নীরবতা বিরাজ। মিষ্টি কটমট চোখে মণিমা ও রুনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, পানের বাটা না সাজিয়ে আমার ঘর কেন ভাঙতে চাইছো তোমরা? তোমার ছেলে তোমার নাচ জামাই এসছে বললে কি মহাভারত ডুবে যেত? নাজমা বেগম মুখে হাত দিয়ে হেসে বলে, ওরে বিবিলা, আমাদের না বইকা, যা জামাইয়ের আদর সোহাগ খাইয়া আয়। মিষ্টি বিড়বিড় করে বিছানা ছেড়ে ঘর থেকে বের হয়ে আসে। দরজার কাছে পিয়াসের হাসি দেখে বুঝতে পারে ফাটা বাঁশ গলায় আর কেউ নয়, তার ভাসুরই হাসছিল। মুখে ভেঙচি কেটে হাঁটতে থাকে সে। আমি তোমাকে শাস্তি দেই? খুব শক্তভাবে মিষ্টিকে প্রশ্ন করে অন্তিক। মিষ্টি ভেবেছিল বরাবরের মতো অন্তিক এসেই তাকে জড়িয়ে ধরবে, তার রসালো ঠোঁটে চুমু এঁকে বলবে, তোমার ঠোঁটের স্বাদ চেঞ্জ হয়ে গেল কিভাবে? কিন্তু তা না বলে এরূপ ধমকে কেঁদে ওঠে সে। নাকের চোখের পানি একাকার করে হেসকি তুলে কাঁদতে থাকে। অন্তিক ক্যাবলাকান্তের ন্যায় থমকে যায়। পুরোটা বিষয় বুঝতে পেরে হেসে মিষ্টিকে জড়িয়ে ধরতে আসে। মিষ্টি কান্না অবস্থায় পিছিয়ে যেতে যেতে বলে, আমাকে এখন ভালো লাগে না, তাই না? তাই তো যখন খুশি তখনই কষ্ট দিতে থাকো। এখন আমি পুরান হয়ে গেছি। আমি চলে যাচ্ছি মণিমার সাথে। তুমি নতুন কাউকে নিয়ে সুখে শান্তিতে থাকো। ব্যস্ত ছিলাম চন্দ্রিমা, কিন্তু তোমার প্রতি উদাসীন ছিলাম না। প্রতি রাতে তোমার ঘুমন্ত মুখখানায় কত চুমু খেয়েছি হিসাব নেই। দিবালোকে আমাদের নাই কথা হতো, কিন্তু মনে প্রাণে আমরা দুজন দুজনের অন্তরেই ছিলাম। তোমার মিষ্টি কথায় এই মিষ্টির মন গলবে না অন্তু। অন্তিক হাঁটু গেড়ে বসে এক কান ধরে বলে, তবে কি কানে ধরে বলবো সরি রাজকন্যার মা? মিষ্টি মুখ ফুলিয়ে বলে, রাজকুমার আসবে আমার অন্তুর কার্বন কপি। আমি রাজকন্যা চাই চন্দ্রিমা, মিষ্টির মতো সাহসী রাজকন্যা, যার জন্য অন্তিকের মতো ছেলেদের জীবনে আলো ফিরে আসবে। নাক ফুলিয়ে মুখ ঘুরিয়ে মিষ্টি চলেই যাচ্ছিল। অন্তিক পেছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরে। পেটের কাছটায় হাত রেখে মিষ্টির কানে ফিসফিস করে বলে, এখানে কয়জনকে জায়গা দিয়েছ শুনি? আমি তো ধরতেই পারছি না। এজন্যই বলে ছেলে মানুষ বাচ্চা হলে পরিবর্তন হয়ে যায়। এখন দেখি তুমি বাচ্চা পেটে থাকতেই পাল্টে গেলে। ছাড়ো, কথা নেই অন্তু। বউয়ের অভিযোগ খুলে বসেছে। অনেকদিন যে তাকে সময় দেওয়া হয় না, মন ভরে আদর করা হচ্ছে না, অনবরত কথা শোনাও হচ্ছে না। আজ সব অভিমান দূর করবে অন্তিক। মিষ্টিকে পাজা কোলে তুলে ঘরের দিকে হাঁটা ধরে সে। দরজা আটকে বিছানায় শুয়ে মিষ্টির রসালো ঠোঁটে চুমু বসায়। আজ আদরের সোহাগে সে তার বউয়ের মান ভাঙবে। মিষ্টির উন্মুক্ত কাঁধে ঠোঁট ছুঁয়ে অন্তিকে জড়িয়ে ধরে তাকে। মিষ্টি অন্তিকের বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে রেখেছে। অন্তিক তার বধূর চুলে বিলি কেটে দিচ্ছে। মিষ্টি আরাম বোধ করে স্বামীর শরীরের সাথে আরেকটু মিশে শোয়। এই মুহূর্তে তার এই শান্তি খুব প্রয়োজন। অন্তিকও বউয়ের স্বাচ্ছন্দ্য দেখে মুচকি হাসে, গুনগুন করে পছন্দের গান গেয়ে শোনায়। সময়ের খবর কারো জানা নেই। দরজায় কড়াঘাতের আওয়াজে চিন্তন ফিরে আসে। মা বাবাকে নিয়ে ফিরে এসেছে অন্তিক ভাইয়া। কলির কথা শোনা মাত্রই দুজন ছিন্ন হয়ে যায়। অন্তিকের গম্ভীর স্বর ভেতর থেকে শোনা যায়, তোর মায়ের দ্বারা আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয় কলি। দুয়ার খুলে যায়। কলি থতমত খেয়ে অন্তিককে দেখে শুধায়, মা বাবাকে নিয়ে বসার ঘরে। বাবা কথা বলছে না। তুমি দেখো না বাবার কি হয়েছে। পিয়াস ভাইকে বলেও লাভ হয়নি। সে সাফ সাফ মানা করে দিয়েছে। বলে কি না আমার বাবা মা কেউ নেই। রক্তচক্ষু নিয়ে অন্তিক ঘর থেকে বেরিয়ে যায়। তার দৃষ্টির ক্ষরণ সেই জানে, আর কেউ না। কলি ঘরের ভেতরে উকি দিয়ে মিষ্টিকে দেখতে পায়। সে জামা কাপড় ঠিক করছে। কলির যা বুঝার হয়ে গেছে। মনের গুপ্ত দগ্ধান প্রকাশিত হয়ে আসে। ঘরের ভেতর প্রবেশ করে মনের ঝাল মেটাতে মিষ্টিকে ধাক্কা দেয় সে।
আকস্মিক ধাক্কায় মিষ্টি তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে যায়। কলি তখন রাগে ফুসফুস করছে, দাঁতে দাঁত চেপে মিষ্টিকে বলে,